এইমাত্র জরুরি বৈঠক করলো নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে 9 তারিখ এবং 10 তারিখ বৈঠক করার কথা বলা রয়েছে। তো ইতিমধ্যেই আজই নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের একদম যে মেন হেড তাদের সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। তবে বৈঠক শেষে তিনি কি বললেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। পাশাপাশি যাদের এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই সমস্ত ভোটারদের নিষ্পত্তি ঠিক কতদিনের মধ্যে হবে, ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, এবং ডিলিটেড যারা ভোটার রয়েছে তাদেরও নিষ্পত্তি কতদিনের মধ্যে সম্ভব, যারা অ্যাপ্লিকেশন জমা করেছে তাদের নিষ্পত্তি ঠিক কতদিনের মধ্যে সম্ভব হবে, এবং ডিলিটেড ভোটার আন্ডার জুডিকেশন ভোটাররা কি এবার নির্বাচন দিতে পারবে, অর্থাৎ আসন্ন যে বিধানসভা ভোট রয়েছে তারা কি দিতে পারবে। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই জাতীয় স্তরের সমস্ত দলনেতাদের সাথে এবং রাজ্যের রাজনৈতিক সমস্ত দলনেতাদের সঙ্গে ইতিমধ্যেই জরুরি বৈঠক সেরে ফেললেন রাজ্যের অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আপনারা প্রত্যেকে এই বিষয়ে জানেন। তবে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু বৈঠক শেষে তিনি কোনো রকম কিছু জানায়নি, শুধু একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই যে অর্থাৎ আন্ডার জুডিকেশন যে সমস্ত ভোটারদের নাম রয়েছে তাদের নিষ্পত্তি কিন্তু খুব শীঘ্রই করা হবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং বিশেষ করে কোচবিহার যে জেলা রয়েছে সেই 4টি জেলায় বিশেষ করে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ 4টি জেলায় বেশি করে কিন্তু অফিসারদের নিয়োগ করা হয়েছে এই অ্যাডজুডিকেশন ভোটারদের নিষ্পত্তি করার জন্য, কেননা সামনেই বিধানসভা ভোট রয়েছে। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যে আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু বিধানসভার যে ভোট সেই ভোটের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তার আগেই চাইছে এই সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের সমস্ত প্রক্রিয়া নিষ্পত্তি করে দেওয়ার। যদি নিষ্পত্তি করা হয় তাহলে তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, আর ভোটের আগেই যদি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় সেই সমস্ত ভোটাররাও কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন কিন্তু দিতে পারবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। এবার দেখুন, যদি সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম না থাকে বা আপনার সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম আছে কিন্তু ডিলিটেড বলে লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আবার লং প্রসেসের মাধ্যমে নিজের নাম যুক্ত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখুন, আপনাদেরকে বলতে পারি যে সেক্ষেত্রে আপনারা সামনের বিধানসভা নির্বাচন কিন্তু দিতে পারবেন না, অর্থাৎ ভোট থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। তখন আপনাদেরকে পুনরায় নিজেদের নাম নতুন করে নথিভুক্ত করে এই ভোটার লিস্টে তুলতে হবে। পরবর্তীতে ইলেকশনগুলো আপনারা কিন্তু দিতে পারবেন। তবে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে, প্রায় প্রচুর পরিমাণে নাম কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, আরও অনেক বাকি রয়েছে, লক্ষ লক্ষ বাকি রয়েছে। তো আপনাদেরকে যে আপডেটটা দেওয়ার কথা ছিল যে প্রায় ধরুন ওই 8 থেকে 9 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। এর মধ্যে কিছু বৈধ ভোটার রয়েছে এবং কিছু অবৈধ ভোটার রয়েছে। তবে আপাতত আপডেট অনুযায়ী 75% কিন্তু বৈধ ভোটারদের খোঁজ মিলেছে এই নিষ্পত্তির তালিকায়, এবং সামান্য কিছু অর্থাৎ ধরুন ওই 15% ভোটার রয়েছে, 15% কিছু ভোটার রয়েছে যারা কিন্তু অবৈধ রয়েছে। তো এই যে আন্ডার জুডিকেশনের মধ্যেও প্রচুর ভোটারদের নাম কিন্তু বাতিল হওয়ার একটা কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে সামনে বিধানসভার যে নির্বাচন রয়েছে এই নির্বাচন ক দফায় হবে এ নিয়েও কিন্তু একটা বড়সড় সমস্যা চলছে। তবে এই বিষয়ে আপনাদেরকে দেখুন জানিয়ে দিচ্ছি, সামনের যে বিধানসভা নির্বাচন রয়েছে আমার মনে হচ্ছে যে 6 দফা বা 7 দফায় বা 8 দফাতেও হতে পারে, কেননা গত 2021-এ যে নির্বাচনটা আপনারা জানেন 8 দফাতেই হয়েছিল। তো 1 থেকে 2 দফায় বা 3 দফায় নির্বাচন করা হয়তো সম্ভব নয়, সেটা 7 থেকে 8 দফা
দফা বা 6 দফার মধ্যে কিন্তু এই নির্বাচনটা কমপ্লিট করবে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই অনুযায়ী কিন্তু তারিখও ঘোষণা করা হবে। এবার দেখুন অনেক রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছে এবং তারা বলছে যে এই কিছু কিছু বলছে যে খুব কম দফায় ভোট করা হোক এবং কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলছে যে 16 দফায় 18 দফায় নির্বাচন করা হোক। সেটা কি সম্ভব? এটা তো একটা হাস্যকর বিষয় পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি অনেকেই বলছে যে না, হ্যাঁ, আমাদের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক। রাষ্ট্রপতি শাসন নিয়ে গতকালকে একটি আপডেট দিয়েছিলাম রাতের দিকে, অনেকেই আপনারা দেখেননি, সেই ভিডিওটি দেখেননি, হয়তো আপনাদের ভালো লাগেনি তাই আপনারা দেখেননি। কেননা আপনাদের হয়তো দেখুন আমি আপডেটগুলো দিচ্ছি, হয়তো প্রত্যেকটি আপডেটই আপনাদের জানার অত্যন্ত দরকার, খুবই দরকার। কারণ এই বিধানসভা নির্বাচন নিয়ে যে আপডেটগুলো রয়েছে যদি আপনারা জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে এই নির্বাচনকে নিয়ে। আসলে যে বিধানসভা নির্বাচন রয়েছে এটা নিয়ে কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরাই একটা বুঝতে পারবেন, তাই আপডেটগুলো দিচ্ছি। দেখুন রাষ্ট্রপতি শাসন যে জারি হয় সেটা তো মুখের অর্থাৎ চারটিখানি ব্যাপার নয়, মুখের কথায় বললেই যে হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন সেটা তো একদমই নয়। তবে হ্যাঁ, যদি এই মুখ্যমন্ত্রীর সময়সীমার মধ্যে নির্বাচন কমপ্লিট করে না দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে মার্চের মধ্যেই এই বিধানসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাবে এবং মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা হয়ে আবারও কিন্তু নবনির্বাচিত বিধায়করা কিন্তু হবে এবং মুখ্যমন্ত্রী আবার নতুন করে সিলেক্টেড হবে। এটাই কিন্তু একদম পরিষ্কার আমরা যা আপডেট সেটা পেয়েছি সেটাই আপনাদেরকে দিয়েছি। তবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ কিছু আপডেট দেওয়া হয়নি, যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।